জামাত নেতা গাজী নজরুল ইসলামের যে একটা শিশুর সাথে ধরা পড়া ভিডিও প্রকাশ হলো, সেটা নিয়ে মোটামুটি আজকে সারাদিন বাংলাদেশের সামাজিক মাধ্যম ব্যস্ত ছিল। কেন আপনারা সবাই এই যে একটা নিরীহ মৌলবীর একটা শিশুর সাথে যে প্রেম করতে গেল, এটা নিয়ে এত তোলপাড় করছেন? কারণটা কি? এটা কি এই জন্য নয় যে সে একটা নিরীহ মৌলবী? কতজন এরকম অপরাধ করে না? এটাকে যদি আপনি অপরাধ বলেন, সমাজে তো এই উপসর্গ আছে। নিশ্চয়ই এই গাজী নজরুল ইসলাম তো একা নয়। যারা এই কিশোরী বা শিশু, আইনের চোখে শিশু, বিজ্ঞানের চোখে শিশু, অন্য কোনো দৃষ্টিতে সে হয়তো নারী হয়ে গেছে। এটা যদি গাজী নজরুল ইসলাম না হয়ে কোনো শিল্পপতি হতো বা কোনো সাধারণ মানুষ হতো, কোনো সরকারি আমলা হতো, তাহলে কি আপনারা সবাই এত বেশি এটা নিয়ে হাসাহাসি করতেন? তো মনে হয় করতেন না। আমরা দেখেছি যে মাওলানা মামুনুল হক, উনি একই রকম একটা ঘটনায় জড়িত হয়ে গেছেন এবং ওনাকে নিয়ে অনেক ট্রল, অনেক কিছু। তিনি যে ওখানে গেলেন, সেটা সবকিছু দেখে মনে হয় যে এটা তো শেখ হাসিনার একটা কারসাজি ছিল। মামুনুল হক কিন্তু নিজেও তার ফেসবুকে বড় একটা পোস্ট দিয়ে বলেছেন যে এটা শেখ হাসিনা ফ্যাসিস্টের একটা প্ল্যান ছিল মামুনুল হকের সম্মান নষ্ট করার জন্য। আমরা তো এমনও ধরে নিতে পারি যে এটা মামুনুল হক ছিল না, মামুনুল হকের ডামি বসানো হয়েছে, সেখানে অভিনয় করা হয়েছে ছাত্রলীগের গুন্ডা পান্ডা দিয়ে। হতে পারে না এগুলো? তাহলে এই মামুনুল হক যেই অপরাধ আরো দর্জন করে বা যেই কর্ম আরো দর্জন করে, 20 জন করে, শুধু একটা মাওলানা করলেই কেন সারা বাংলাদেশ এইরকম করে ওঠে? সারা বাংলাদেশ তো করে না, কারণ বাংলাদেশ তো, আমরা তো মাওলানারা অবশ্যই বাংলাদেশের একটা বড় অংশের সমর্থন পাই। এটা তো করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসর, এরা নাস্তিকরা করে। শুধু একটা সহজ সরল মাওলানা পেলেই কিন্তু নাস্তিকরা লাভ দিয়ে উঠে, আওয়ামী ফ্যাসিস্টরা লাভ দিয়ে উঠে। কেন এই দুইজনকে নিয়ে আলাদা গল্প করতে হবে? হ্যাঁ, তারা মাওলানা, তা 10 জনের যেই ধরনের প্যাশন, যেই ধরনের প্রপেনসিটি, যেই ধরনের চাহিদা, নেশা ইত্যাদি থাকতে পারে, দুইটা মাওলানা থাকলে এটা দোষের হয়ে গেল? মাদ্রাসাগুলোতে আপনারা একটা ঘটনা ঘটলে 10টা বা 20টা বানিয়ে বলেন। আপনারা আপনারা এইরকম ইসলাম বিরোধী কেন? কিন্তু শুধু ইসলামের শত্রু বলে আপনারা এটা করেন। এই যে আমি এ পর্যন্ত যে কথাগুলো বললাম, এইভাবে যদি আমি বক্তৃতাটা শেষ করি, তাহলে রাতারাতি কিন্তু আমার ফলোয়ার এখন, যদি ফলোয়ার কথাটা আমি পছন্দ করি না, মানে আমার বক্তব্য যারা শুনেন তারা যদি 5,000 মানুষ হন, এটা কিন্তু রাতারাতি 5 লক্ষ হয়ে যেতে পারে। কিন্তু সেভাবে কি বক্তব্যটা আমার পক্ষে রাখা সম্ভব? সম্ভব তো না। কিন্তু পারি না এটা তো বলা যাবে না, তাই না? আমি যদি ওয়াজ মাহফিল করি, আমার পক্ষে তো সম্ভব, মানে যে কোনো পরিমাণ টাকা কামাই করা, যেহেতু এই কি বলে, এই আজহারি মাঝহারি এরা যে পরিমাণ টাকা কামাই করে, তার চেয়ে তো বেশি কামাই করার সক্ষমতা আমার মতো অনেক মানুষের আছে। কিন্তু আমরা সেই পথে যেতে পারি না কেন? এখানে আসলে আপনার মানুষ হওয়ার যে একটা সাধনা মানুষের, এবং সেটা যে খুব কম মানুষ পারে, সেই বিষয়টা আসলে চলে আসে। জামাতের মৌলবী, সে এখন একজন এমপি। চিন্তা করেন, একটা শিশুকে নিয়ে, মেয়েটার বয়স অত্যন্ত অল্প, 15, 16, 17 এরকম হবে, এবং এটা সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়ে গেছে যে যারা এগুলো নিয়ে কথা বলেছে তার মধ্যে একমাত্র আসাদ নূরকে দেখলাম যে সে মেয়েটার চেহারাটা দেখায়নি। এটা অনেকে যে দেখাচ্ছেন তারা হয়তো জানেনও না কিভাবে ওই জায়গাটা, চেহারাটা ঢেকে দিতে হয়। কিন্তু একটা জিনিস দেখা আমার অবাক লেগেছে যে এই মেয়েটার সাহস, এটাকে অনেকে নারীর সাহস বলবে, ইত্যাদি বলবে, কিন্তু মেয়েটার যে সাহসটা, এটা কিন্তু আমার মনে হয় সবারই চোখে পড়েছে। এই ধরনের সাহস আমরা কিন্তু শুভ কাজে ব্যয় করতে পারি, আবার একই সাহস কিন্তু আমরা অশুভ কাজে ব্যয় করতে পারি। আমরা দেখেছি 2024-এর জঙ্গি উত্থানে তো তারুণ্যের এই সাহসটা কিন্তু ধ্বংসাত্মক কার্যকলাপে, চাতুর্যের কার্যকলাপে, ষড়যন্ত্রের কার্যকলাপে ব্যবহার করা হয়েছে। এই যে জঙ্গিগুলো, আসিফ, মাহফুজ, এদেরকে যে অল্প বয়সে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত করা হলো, এবং ওরা যেহেতু বয়স কম, ওরা মনে করে যে অনেক বুদ্ধিমান। এর মধ্যে তুষার নামে একটা ছেলেকে দেখলাম যে অনেক বুদ্ধিমান সত্য, কিন্তু সে তো শিশু, এখনো শিশু, কিশোর বা তরুণ। হ্যাঁ, বয়স কত? 40 তো হয় নাই এখন। এই যে অল্প বয়সে যে এদেরকে নষ্ট করে দেয়া হলো, ধ্বংস করে ফেলা হলো ওদের স্বাভাবিক জীবনটা, মানুষের জীবনটা। এটার জন্য তো কারো না কারো দায় আছে। রাষ্ট্রের থাকতে পারে, শিক্ষকের থাকতে পারে, পরিবারের থাকতে পারে। কোনো না কোনো বিপদগামী তো তাকে বিপদগামী করেছে, তাই না? এদেরকে সেই জামাতের গাজী নজরুল ইসলাম কিংবা মামুনুল হক, এরা যে
যায় হোটেলে বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা করে, সেটাকে খুব আলাদা করে দেখতে হবে। যে জায়গাটা এখানে অত্যন্ত লক্ষণীয় সেটা হলো ওরা যেটা প্রচার করে সেটা ওরা নিজেদের উপর কিন্তু অনুশীলন করে না, সেটা নিজেদের উপর কিন্তু তারা প্রচার করে তারা মানে না। মামুনুল হকের ওয়াজ আছে যে এই ধরনের সম্পর্ক করলে বিবাহিত হলে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলতে হবে, পাথর নিক্ষেপ করে, অবিবাহিত হলে 100 দৌড়া মারতে হবে। এই যে মামুনুল হকের করা ওয়াজ, একই অপরাধে মামুনুল হক অপরাধী হয়েছে এবং ওই মামুনুল হক এবং সে যে মহিলার সাথে ওইখানে গেছে সে দুজনেই বিবাহিত ছিল। বাংলাদেশের কিন্তু কোনো হুজুর কেউ কিন্তু মামুনুল হকের সাজাটা দাবি করে নাই। আমরা যদি দেখতাম যে মামুনুল হকের পার্টি থেকে বা হেফাজত থেকে কোনো এক জায়গা থেকে তাকে ঠিক একইভাবে তার এই দণ্ড কার্যকরের দাবি জানানো হচ্ছে বা দণ্ডটা তারাই কার্যকর করছে, তাই না? মামুনুল হকের মাদ্রাসার মধ্যে যদি মামুনুল হক এবং তার সে যে মেয়েকে নিয়ে গিয়েছিল তাদের দুজনের দণ্ড যদি কার্যকর করে, মামুনুল হকদের এক একটা মাদ্রাসা যেভাবে দুর্গ, সেখানে তো কেউ গিয়ে এটা ইন্টারভিউ করতো না। তারা কি সেটা করেছে? কিংবা এই যে জামাতের গাজী নজরুল ইসলাম, সে যে মেয়ের সাথে হোটেলে গিয়েছে, মেয়েটা শিশু, বিজ্ঞানের চোখে শিশু, আইনের চোখে শিশু, তার চোখে ভিন্ন হতে পারে, সেখানে তো সে একটা রাষ্ট্রের চোখে অপরাধ করেছে। রাষ্ট্র কি সে অপরাধের জন্য তাকে দায়বদ্ধ করার সাহস রাখে? এটা হয়তো তারেক রহমানের সরকার দেখে বেশি বলা হচ্ছে। আওয়ামী লীগের সরকার হলেও কি আমরা এই যে যদি এইরকম একজনকে দেখতাম যে সে এইরকম একটা কাজ করছে, তাকে কি আইনের আওতায় আনা হতো? কিন্তু আওয়ামী লীগের আমলে যদি একজন অমাওলানা এই কাজটা করতো তারও অপরাধ হতো। কিন্তু অমাওলানা তো এটা প্রচার করে না যে এই কাজটা করলে মাটিতে বুক পর্যন্ত পুঁতে তাকে দৌড়া মেরে ফেলতে হবে। কিন্তু এই গাজী নজরুল ইসলাম তো সেটা প্রচার করে এবং গাজী নজরুল ইসলাম নানান ধরনের প্রচারণাও দেখলাম যে আসাদ নূর কিছু দেখিয়েছে। যেই জিনিসটা ওরা নিজেদের উপর প্রয়োগ করে না, যেই জিনিস আসলে প্রয়োগ করা যায় না, সেই জিনিসটাই এই মানুষগুলো প্রচার করে। অথচ নিরীহ মানুষগুলো এটা বুঝতেও পারে না যে যেটা আপাতভাবে খুবই ভালো লাগছে শুনতে, সেটা কিন্তু আসলে প্রয়োগযোগ্য নয়। সভ্যতার কারণে হোক, মানুষের অর্থাৎ মামুনুল হক যে ধরনের নিষ্ঠুর প্রাণী, কিংবা এই গাজী কতটা নিষ্ঠুর জানি না, মামুনুল হক অতিশয় নিষ্ঠুর একটা প্রাণী, সেটা তো সমাজ মোটা দাগে সেই নিষ্ঠুরতা মানুষের মধ্যে নাই। হ্যাঁ, মানুষের নিষ্ঠুরতা কখনো কখনো উস্কে দিলে মানুষ ওই পর্যায়ে চলে যায়, কিন্তু স্বাভাবিকভাবে তো একটা মানুষ এরকম নিষ্ঠুর হতে পারে না যে তাকে বুক পর্যন্ত পুঁতে এই জীবিত অবস্থায় 100টা প্রস্তর নিক্ষেপ করা। এই নিষ্ঠুরতাটাই হলো এই শ্রেণীটার সম্বল। নিষ্ঠুরতা বলা, নিষ্ঠুরতা করা, সমাজকে নিষ্ঠুর করা। কিন্তু আইনের যখন প্রয়োগ আসবে, অপরাধ যখন হবে, সে নিজে কিন্তু তার উপর সেই অপরাধ সে নিবেও না, সে শাস্তি সে নিজের উপর কাউকে দিতেও দিবে না। সেও আশা করে যে আমার এই শাস্তি তো আমার জন্য না। এটা হলো আপনার সমাজে রাষ্ট্রের একটা গভীরতম অসুখ। মামুনুল হক কিংবা গাজী নজরুল ইসলাম যে জিনিসটা প্রয়োগ করে না নিজের উপর, সেই জিনিসটা সে সারা বাংলাদেশকে প্রয়োগ করাচ্ছে। পথে দরিদ্রতর হচ্ছে, মানুষ অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, কিন্তু মামুনুল হক তো দরিদ্রতর হচ্ছে না। নজরুল ইসলাম সেও কিন্তু দরিদ্রতর হচ্ছে, সে ধনী হচ্ছে, আরো বেশি সমৃদ্ধিশালী হচ্ছে। তারা করতে পারে একটা মাত্র কারণ হলো যে এটা হলো ব্যবসা, এটা দিয়ে প্রভাব অর্জন করা যায়, ধন সম্পত্তি অর্জন করা যায়, ভালোভাবে বেঁচে থাকা যায়, মুক্তি লাভ হবে সেটাও এর সাথে যোগ করা যায়। এই যে জিনিস নিয়ে এত বড় ব্যবসা করছে, দায় কার? দায় হলো মামুনুল এবং গাজী নজরুলের চেয়ে যারা উন্নততর মানুষ তাদের। এখন রাষ্ট্র যদি তাদের হাতে না থাকে, এই ব্যবসাটা বন্ধ হবে। তার কি কোনো উপায় আছে? এরা এমন একটা জিনিসের বিরুদ্ধে লেগে থাকে। যত ইসলামিক ধর্ম ব্যবসায়ী আছে, বিশেষ করে বাংলাদেশে আমরা যেটা দেখি, মূল ইস্যুটাই কিন্তু আসলে আপনি যদি এককভাবে যদি নিয়ে আসেন যে কোন ইস্যুটা ওদের সবচেয়ে মাথা ব্যথার কারণ, এটা কিন্তু যৌনতা। ওরা যৌনতার একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে, সেই পথে যৌনতা লাভ করা যাবে, ভিন্ন পথে করা যাবে না। গাজী নজরুলের ভিডিও বের হওয়ার পরপরই কিন্তু রফিকুল্লাহ আফসারী তার পক্ষে ঘোষণা দিয়ে দিয়েছে এবং তাকে আরো অতিরিক্ত কয়েকটা বিয়ে করার জন্য আহ্বান জানিয়েছে। চিন্তা করেন, এই যে গাজী নজরুল, সে যে মেয়েটার সাথে হোটেলে গেল, 16-17 বছরের একটা মেয়ে, ও কি এটা নিজের উপর প্রয়োগ করবে? ও তো বুঝতেও পারছে না, ও তো ধরে নিচ্ছে যে ওর পয়সা আছে, পয়সা দিয়ে, মানে এদের লজিকটা না আপনার ইলজিক্যালিটি, যে একটা লজিক খাটানো যায় যুক্তিহীনতা দিয়ে, সেটা এরা করে যে কি সে এটাকে হয়তো দাসী হিসাবে দেখছে, যে যেহেতু সে টাকা দিয়েছে, মেয়েটাকে সম্ভবত টাকা দিয়েছে, আমি জানি না, কিছু একটা কিন্তু তার কাছে কিন্তু আপনার নিয়ম আছে, সেই নিয়মে সেটাকে এই অপরাধটা সাধন করছে। এইখানে হলো এইগুলোর সবচেয়ে ভয়ানক বিপদটা।
যে অপরাধ করে অপরাধটাকে আবার ন্যায়সঙ্গত মনে করছে, এবং ন্যায়সঙ্গত মনে করার জন্য তার কাছে কিন্তু তত্ত্ব আছে, তার কাছে দৈব বাণী আছে। এটা আরো ভয়াবহ। এই ভয়ানক পথে এই মানুষগুলো একটা অন্ধকার শ্রেণী, অন্ধকারের পথে এরা অর্থ, বিত্ত, ক্ষমতা, নারী আবার পুরুষ করতে পারে না, কারণ এদের নারীগুলো তো ওদের হাতেই বন্দী, অনেক সুখে বন্দী। আমরা এটা দেখেছি যে হাদি এবং ইত্যাদির পরে 2024-এর জঙ্গিদের জন্য অনেক নারী কিন্তু তাদের জন্য আছে। এটাও কিন্তু বিজ্ঞানসম্মত, যে আমরা যেভাবে ভাবি যে নারী পাওয়ার অনেক ধরনের তরিকা দেখা, এটাও কিন্তু নারী পাওয়ার একটা তরিকা। এবং বিজ্ঞানসম্মত ভাবে নারীর যে কনস্ট্রাকশন, সেখানে এটাও আছে যে এই পথেও নারী এদের মোহে পড়বে। নারী পুরুষ প্রত্যেকের কনস্ট্রাকশন কিন্তু আলাদা। পুরো জিনিসটা থেকে একটা আলোর পথে নিয়ে আসার জন্য তো আমাদের একটা ব্যবস্থা হয়েছিল, সেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ। আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সর্বজনীন মূল্যবোধ সেটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। উপরন্তু আমরা সমাজটাকে ছেড়ে দিয়েছি একটা অন্ধকার শ্রেণীর কাছে। তার সাথে আমাদের সমস্যাটাকে গভীরতর করেছে সেকুলার পাকিস্তানি বা পাকিস্তানি সেকুলার শ্রেণী। এই অন্ধকার শ্রেণীর সাথে হাত মিলিয়ে ওরা দেয় জ্ঞান, এরা প্রয়োগ করে অন্ধকার। এই যে বুদ্ধি, অন্ধকারে ধাবিত বুদ্ধি উৎপাদনকারী পাকিস্তান সেকুলার শ্রেণী, এটা এত বড় একটা দুষ্ট চক্র বাংলাদেশের। এটা আমরা কিন্তু 2024-এর জঙ্গি উত্থান না হলে বুঝতে পারতাম না। এখন আমাদের কিন্তু সময় এসছে 2024-এর জঙ্গি উত্থানের পর এই অন্ধকার শ্রেণীটাকে আলোর পথে নিয়ে আসা, কিংবা এদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করা যে এরা নিজেরাও যাতে আলোকিত হয় এবং সমাজকে যেন আর কখনো অন্ধকারে ডেকে নিয়ে আসতে না পারে। অতীতে আমরা ভেবেছিলাম যে এটা বড় ধরনের সমস্যা হবে, মুসলমানরা খেপে যাবে। আমার মনে হয় ইতিমধ্যে আমাদের মধ্যে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে যে এই অন্ধকার শ্রেণী থেকে বিযুক্ত হয়েও কিভাবে ভালো মুসলমান হওয়া যায় সেটার একটা রাস্তা বের করার সুযোগ এসে সারা পৃথিবী থেকে উদাহরণ নিয়ে। এই যে অন্ধকার শ্রেণীটার কথা বললাম, দেখেন এদের কারণে কিন্তু পৃথিবীতে এই অন্ধকার শ্রেণীর মুসলমান খুব বেশি কিন্তু নাই। তবে এই অন্ধকার শ্রেণীর প্রতি মুগ্ধ প্রায় সকল মুসলমান। মুগ্ধ তো সব দেশের মানুষই, সব ধর্মের মানুষই কোনো না কোনো কিছুর প্রতি মুগ্ধ। ওইটাকে অত ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই। ভয় পাওয়ার কারণ এই অন্ধকার শ্রেণীটাকে। এই অন্ধকার শ্রেণীটা জন্যই সারা বিশ্বে যত এই যে 200 কোটি বলে বা এতগুলো মুসলমান আছে, এদের কিন্তু কোনো সম্মান নাই অন্য ধর্মের মানুষগুলোর কাছে। আপনাকে সম্মান দিতে পারে আপনি যদি আরবের প্রিন্স হন, অনেক টাকা আছে, কোনো অফিসের বড় বস আপনাকে সম্মান দিলে সে একটা ব্যবসা পাবে, কারণ সে চীনের নাগরিক বা যুক্তরাষ্ট্রের নাগরিক, অতটুকু সম্মানই আপনাকে দেয়। কিন্তু এই যে মানুষ হিসাবে কিন্তু সে আপনাকে মুসলমানই মনে করে। মুসলমান মানে তাদের কাছে একটা আজব প্রাণী, একটা মগজ ধুলাইকৃত প্রাণী। চীনে যেটা করা হয়েছে যে একটা মানসিক রোগাক্রান্ত প্রাণী, মানুষ নয় এরা। কিন্তু মুসলমানদের মধ্যে এখন পর্যন্ত ঠিক বলিষ্ঠ একজন নেতা বের হয়নি যে এখান থেকে বাইরে মানুষদের, মুসলমানদের ডাক দিবে। তবে আমরা যেটা দেখেছি, যেটা আসার কথাতে, আরব বিশ্ব থেকে বিভিন্ন মুসলমান দেশে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে এবং তারা ক্রমে কিন্তু এই অন্ধকার শ্রেণীটাকে তাদের দেশ থেকে অনেকটা বিলুপ্তির পথে নিয়ে এসছে। শুধু পারিনি বাংলাদেশ, আমরা ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া বা এরকম কিছু দেশ, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের বাইরে আসলে জিনিসটা একেবারেই মানে এই অন্ধকার শ্রেণীটা সেইভাবে বিরাজ করে না। সোমালিয়া বা আফ্রিকার কিছু কিছু দেশে আছে, কিন্তু সেখানে আসলে সেটা স্থায়ী হবে না। আফ্রিকানদের আসলে আমাদের মতো এরকম যে ঐতিহাসিক ভাবে দ্বিধা বিভক্তিটা নাই, যে ওই যে আপনার যে দেশ বিভাগে যেটা হয়েছিল, ভারত বিভাগে 47-এ, হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র। এই পথে চিরন্তন ঘৃণার সাগরে এই ভারতীয় উপমহাদেশটাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে অন্তত আমাদের বাংলাদেশের উদ্ধার হওয়ার সুযোগ ছিল 71 সালে, আবার সুযোগ এসেছে 2024 সালের ধ্বংসযজ্ঞের পর। এখন সেই সুযোগটা আমরা কাজে লাগাবো কি লাগাবো না, এটা নির্ভর করছে আমাদের উপর।